সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েলি অস্ত্রেই পাকিস্তানি আকাশ সীমার দখল নেবে ভারত। ক্ষমতার প্রথম দিনই যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বাইডেন। বিদায় বেলায় ইসরায়েলকে সুরক্ষা দিতে যে পদক্ষেপ নিলেন ডোনাল্ড ট্রাম্প। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে বলি 2.5 লাখ কর্মী। মেঘালয় সীমান্তে বিজিবির গুলিতে মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ মেঘালয়ের গ্রাম। ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের আশঙ্কা, লাভা স্রোতের ইঙ্গিত। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্রের পদত্যাগ এবং দক্ষিণ কোরিয়ার জাহাজ মুক্ত হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত, বলছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি অস্ত্রেই পাকিস্তানি আকাশ সীমার দখল নেবে ভারত। ইসরায়েলের তৈরি অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে সীমান্ত এলাকায় পাকিস্তানি আকাশপথের দখল নিতে তৎপর হল ভারত। চীনের কাছ থেকে পাওয়া পাকিস্তানের সশস্ত্র আনম্যান্ড ভেহিকল সিস্টেমের মোকাবিলায় ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্রের বরাত দিল ভারত, যার ফলে এবার এক শুটেই ধূলিসাৎ হবে শত্রুপক্ষের আনম্যান্ড এরিয়াল ভেহিকল। ইসরায়েলের এই অত্যাধুনিক স্ম্যাশ 2000+ বলা হয় স্মার্ট শুটার। AK-47 ও AK-203 রাইফেল ইনস্টল করা যায় এই ফায়ারিং সিস্টেমে। আকাশপথে উড়ে আসা শত্রুপক্ষের যে কোনো এরিয়াল ভেহিকলকে এক শুটেই উড়িয়ে দিতে পারে এই অস্ত্র। দিনে রাতে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এই ইলেকট্রো অপটিক সাইড ফায়ার কন্ট্রোল সিস্টেম আবহাওয়ার কোনো রকম তারতম্য এই অস্ত্রকে বিচ্যুত করতে পারে না। ইতিমধ্যেই ইসরায়েলে তৈরি সশস্ত্র হেরন ড্রোনকে কাজে নামানো হয়েছে ভারত চীন সীমান্তে। ক্ষমতার প্রথম দিনই যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বাইডেন। আসছে 20 জানুয়ারি শপথের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হাতে নিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই প্রায় ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে তাকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার তার একজন শীর্ষ সহযোগী এ খবর জানান। ক্ষমতা নিতে যাওয়া বাইডেনের চিফ অফ স্টাফ রন ক্লেইন হোয়াইট হাউসের নতুন সিনিয়র স্টাফের কাছে এক স্মারকে উল্লেখ করেন, নতুন নির্বাহী আদেশগুলো হবে মহামারী, ভঙ্গুর অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত। ওই স্মারকে ক্লেইন উল্লেখ করেন, এ সকল সংকটের জন্যই জরুরি পদক্ষেপ প্রয়োজন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে আমেরিকা বাইডেন পাচ্ছেন, সে আমেরিকা করোনা মহামারীতে পর্যুদস্ত, অর্থনীতি ভঙ্গুর, বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছে। এছাড়া ট্রাম্পের বিভাজন নীতির কারণে তৈরি হওয়া সংকটও মোকাবিলা করতে হবে বাইডেনকে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাসের আশঙ্কা। বাইডেনের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী শপথের প্রথম দিনই তাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। এছাড়া রয়েছে নির্দিষ্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা লোকজনের প্রবেশের উপর ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ক্লেইম বলেন, ট্রাম্প প্রশাসনের ভয়ঙ্কর ক্ষতির দিকগুলো কেবল উল্টে দেওয়াই নয়, নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পদক্ষেপও নিতে শুরু করবেন। এদিকে বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে সহিংসতার আশঙ্কায় আমেরিকার 50টি অঙ্গরাজ্যেই সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যত রণসাজ নিয়েছে ওয়াশিংটন ডিসি। এখানেই বুধবার দুপুরে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বিদায় বেলায় ইসরায়েলকে সুরক্ষা দিতে যে পদক্ষেপ নিলেন ট্রাম্প। আসছে 20 জানুয়ারি শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ। ওই দিন আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে ইসরায়েলকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ট্রাম্প। এ লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা চালাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমকে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠন করার সর্বাত্মক চেষ্টার শেষ পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করেছে। গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন দাবি করেছে, ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা ও উত্তেজনা কমে আসার প্রেক্ষাপটে মিত্রদেরকে সঙ্গে নিয়ে আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করার সুযোগ তৈরি হয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল হচ্ছে আমেরিকার জন্য নেতৃস্থানীয় কৌশলগত মিত্র এবং ইসরায়েল ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় রক্ষা করলে মার্কিন সেন্টকমের জন্য বাড়তি শক্তি তৈরি হবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোকে নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। এর মধ্যে সুদানকে কালো তালিকা থেকে মুক্তি দিয়েছে এবং দেশটির বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া আরব আমিরাত ও মরক্কোর কাছে প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করার চুক্তি করেছে আমেরিকা। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে বলি 2.5 লাখ কর্মী। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়েই চলেছে। তবে চীনের সঙ্গে শুরু করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বলি হয়ে চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় 2.5 লাখ কর্মী। ইউএস চীন বিজনেস কাউন্সিল ইউএসসিবিসির এক গবেষণায় এই দাবি করা হয়েছে। ইউএসসিবিসি বলছে, বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন 2,45,000 কর্মী। তারা আরও বলছে, ধীরে ধীরে শুল্ক কমানোর ফলে উভয় পক্ষের প্রবৃদ্ধি বাড়তে পারে এবং 2025 সালের মাঝে আরও 1,45,000 মানুষের চাকরি হারানোর সুযোগ তৈরি হবে। চীনে ব্যবসারত প্রধান মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী অক্সফোর্ড ইকোনমিক্সের সমীক্ষার বরাত দিয়ে ইউএসসিবিসি আরও জানায়, পৃথিবীর দুটি বৃহৎ অর্থনীতির বিচ্ছিন্নতার ফলে আগামী 5 বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি সংকুচিত হতে পারে $1.6 ট্রিলিয়ন পর্যন্ত, যে কারণে 2022 সালে যুক্তরাষ্ট্রে চাকরি হারাতে পারেন 7,32,000 এবং 2025 সালে চাকরি হারাতে পারেন 3,20,000। গবেষণায় বলা হয়, চীনের বাজারে রফতানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের 12 লাখ কর্মীর জীবিকা নিশ্চিত হয়। এছাড়া চীনা বহুজাতিক কোম্পানিগুলোয় 1,97,000 মার্কিনিকে নিয়োগ দেওয়া হয়। 2019 সালে চীনে $10,500 কোটি বিনিয়োগ করেছে মার্কিন কোম্পানিগুলো। মেঘালয় সীমান্তে বিজিবির গুলিতে মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ মেঘালয়ের গ্রাম। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর পর সেখানে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিহতদের পরিবারে শোকের মাতম গত কয়েক বছরে বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। কিন্তু গত দিন 10-12 ধরে এর একেবারে উল্টো ছবি ঘটতে দেখা যাচ্ছে মেঘালয় সীমান্তে সাউথ গারো হিলস জেলায়। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গুলিতে সীমান্তে একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর পর স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ছেন। মেঘালয়ের পুলিশ ও প্রশাসন বিবিসিকে জানিয়েছে, নিহত ব্যক্তিকে মাদক চোরাকারবারি বলে চিহ্নিত করার চেষ্টা হলেও তার আদৌ কোনো অপরাধের রেকর্ড ছিল না। দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনার মাধ্যমে এখন এই হত্যাকাণ্ডের প্রতিকারের চেষ্টা চলছে। বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ের রাসনগর গ্রামের বাসিন্দা 48 বছর বয়সী থেডিয়ানজি মমিনের গুলিবিদ্ধ মৃতদেহ সীমান্তের কাছে বাংলাদেশের দিক ঘেঁষে পড়ে থাকতে দেখা গিয়েছিল গত 29 ডিসেম্বর সকালে। ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের আশঙ্কা। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু ভয়ঙ্করভাবে জেগে উঠেছে। আকাশে প্রায় 5.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় আগ্নেয়গিরির ধোঁয়া। স্থানীয় মানুষদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আগ্নেয়গিরি জেগে ওঠায় এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর মেলেনি। তবে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে বলেছে, অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে, এমনকি নেমে আসতে পারে লাভা স্রোত।
কুরাহ কোবোকান নদী অববাহিকার বাসিন্দাদের সম্ভাব্য কোল্ড লাভা কাদা প্রবাহের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও আগ্নেয়গিরির উপাদানের সাথে তীব্র বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্রের পদত্যাগ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র নাদিম আফজাল চান পদত্যাগ করেছেন। দেশটির মন্ত্রিসভা বিভাগ থেকেও এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নাদিমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইমরান খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নেশন জানিয়েছে, নাদিম ইমরান খানের সংসদ বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন। বিভিন্ন বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মতানৈক্য তৈরি হওয়ায় নাদিম আফজাল সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দক্ষিণ কোরিয়ার জাহাজ মুক্ত হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত। পারস্য উপসাগরে আটক কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের বিচার বিভাগ। চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটি আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এ প্রসঙ্গে বলেছেন, পারস্য উপসাগরের পানি দূষিত করার কারণে পরিবেশ আইনে আদালতের নির্দেশে জাহাজটিকে আটক করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারকেরা। তিনি আরও বলেন, এ বিষয়ে কেবল বিচার বিভাগের আনুষ্ঠানিক বক্তব্যকেই গুরুত্ব দিতে হবে, অন্য কারো বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটা বিচার বিভাগ বা আদালতের বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।